আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে অনেকদিন পর আবারও দেখা হয়ে গেল। মাঝখানে লম্বা একটা ব্রেক ছিল। ব্রেকে তোমরা আইসিটি বাদে অন্যান্য জিনিসপত্র পড়ছো। তো ঈদের আগে শেষ ক্লাসে আজকে আবার আইসিটি পড়ে বন্ধ শুরু হবে। আচ্ছা, এক্সেল। সো আজকের ক্লাসের প্যাটার্নটা থাকবে এরকম যে আমি শুরুতেই তোমাদেরকে পুরো জিনিসপত্রগুলো প্র্যাকটিক্যালি দেখাবো, তারপরে আমাদের স্লাইড থেকে জিনিসগুলো ওভারভিউ করে নিব, ঠিক আছে? আচ্ছা, তো তোমরাও চেষ্টা করো আমার সাথে সাথে তোমরাও চেষ্টা করো প্র্যাকটিক্যালি জিনিসপত্র করার। আর না করতে পারলে সমস্যা নাই, ক্লাসটা ফলো করো, আশা করি সব বুঝতে পারবা, ঠিক আছে? কারণ জিনিসপত্র খুবই সহজ। তো তোমাদের আশা করতেছি প্রবলেম হবে না বুঝতে। আচ্ছা, তো আমরা এখানে প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ডের জিনিসপত্র দেখবো। সো আমার যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে এখানে, সো মাইক্রোসফট ওয়ার্ডটা বিল্ট ইন পাচ্ছি আমি। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য তোমরা যে সার্চে গিয়ে ওয়ার্ড লিখলেই চলে আসবে, ঠিক আছে? ওয়ার্ড লিখলেই দেখবা এই যে মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপটা চলে আসছে এখানে। আচ্ছা, আরেকবার লিখতেছি, ঠিক আছে? সো এরপর আমরা এটা এই যে ডাবল ক্লিক করে ওপেন করব। সো দেখো, মাইক্রোসফট ওয়ার্ড যখন ওপেন করছি তখন এরকম একটা আমার সামনে ইন্টারফেস বা চেহারা আসতেছে। তো এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের লেটেস্ট ভার্সনগুলোর মধ্যে একটা। এটার ভার্সনটা এক্স্যাক্টলি কত আমি জানি না, মেবি 2019, ঠিক আছে? সো আমাদের বইয়ে যেই ভার্সনটা দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডে সেটা কিন্তু 2007। সো এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, মানে ভার্সনের পার্থক্য আছে, তবে বেসিক কাজকর্ম দুইটাতেই সেম, একদম সেম। হালকা পাতলা কিছু জিনিসে পার্থক্য আছে, ঠিক আছে? ওকে, সো আমাদের এখানে প্রথমেই যেই কাজটা করতে হবে সেটা একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য তোমার বলছো লিনাক্সে কি থাকবে কিনা? না, লিনাক্সে থাকবে না, এটা মাইক্রোসফট তুমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাইক্রোসফট অফিসের অ্যাপগুলো বিল্ট ইন পাবা, ঠিক আছে? সো আমাদের এইখানে প্রথমেই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? যেখানে আমরা লেখালেখির কাজগুলো করব, ঠিক আছে? তো আমি যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ফাইল ওপেন করলাম। সো ওপেন করার পর এই আমাদের চেহারাটা। এই যে পেজটা দেখতেছো, এই পেজের মধ্যে মূলত আমরা লেখালেখি করব। আর এই লেখালেখিতে যা যা মডিফিকেশন বা চেঞ্জ করতে হবে বা যা যা স্টাইল অ্যাড করতে হবে সেগুলো যে আমরা উপর থেকে করব, এই যে উপরের এই জায়গাটা থেকে করব। এই জায়গাটার একটা নাম আছে, এটাকে বলা হয় রিবন। এইখানে তুমি বিভিন্ন অপশন পাবা, ঠিক আছে? তোমার কাজকর্ম সুন্দরভাবে সহজভাবে করার জন্য বিভিন্ন অপশন এই জায়গাতে পাবা, এটাকে বলা হয় রিবন। এখন দেখো, এই রিবনের একদম কর্নারে তুমি একটা জায়গায় যে মাইক্রোসফট ওয়ার্ডের লোগো দেখতে পারতেছো। মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ এখানে মাইক্রোসফট অফিসের লোগোটা ছিল, যেই অফিসের লোগোতে ক্লিক করলে কয়েকটা অপশন আমরা দেখতে পেতাম। সো কোন কোন অপশনগুলো দেখতে পেতাম, সেই অপশনগুলা এখন আমরা এই ভার্সনে কোথায় পাই? এই ভার্সনে আমরা এই ফাইল ট্যাবের আন্ডারে পাই। আমি যদি ফাইল ট্যাবের মধ্যে তোমাদেরকে নিয়ে যাই, এই দেখো ফাইল ট্যাবের মধ্যে গেলে তুমি এই যে বাম পাশে অনেকগুলো অপশন দেখতে পাবা, যার মধ্যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট অফিস 2007-এর জন্য যেই অপশনগুলো অ্যাভেলেবল ছিল সেই অপশনগুলো আমি আলাদাভাবে বলে দিচ্ছি। সেই অপশনগুলো যে প্রথমেই নিউ অপশনটা আসতো। নিউ অপশনের কাজ যে তুমি যদি নতুন করে কোনো ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে চাও, ঠিক আছে, তাহলে তুমি যে নিউ অপশনটা সিলেক্ট করবা। এরপরে আছে ওপেন যে তোমার আগে থেকে যদি কোনো বানানো ডকুমেন্ট ফাইল থাকে এবং তুমি যদি সেটা ওপেন করতে চাও তাহলে তুমি এই ওপেন অপশনে ক্লিক করবা। তাহলে একটা গেল নিউ, একটা গেল ওপেন। এরপরে আমাদের এই সেভ নামের একটা অপশন থাকতো, যেটা আমরা কোনো ডকুমেন্ট নতুন করে তৈরি করার পর আমরা যদি প্রথমবারের মতো সেটাকে আমরা স্টোর করতে চাই আমাদের ডেস্কটপে, তাহলে আমরা এই সেভ অপশনটা তখন ক্লিক করি বা ইউজ করি, ঠিক আছে? এবং এরপরে দেখতে পারতেছো এই যে সেভ অ্যাজ নামের একটা অপশন আছে। সেভ অ্যাজ এর কাজ যে তুমি যদি তোমার ডকুমেন্ট ফাইলের নাম চেঞ্জ করতে চাও বা লোকেশন চেঞ্জ করতে চাও তাহলে তুমি এই সেভ অ্যাজ অপশনটা ক্লিক করবা, ঠিক আছে? আর ফাইনালি লাস্ট যে অপশনটা আছে সেটা ক্লোজ, অর্থাৎ তুমি যদি ডকুমেন্ট ফাইলটা ক্লোজ করে দিতে চাও তখন তুমি যে ক্লোজ অপশনে ক্লিক করবা, ঠিক আছে? তো আমাদের আপাতত এই কয়েকটা অপশনই কাজে লাগবে। তো আমি যেহেতু এখানে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট ওপেন করেছি, তো আমাদের এখন কাজ হবে এই ডকুমেন্টটাকে প্রথমেই সেভ করে নেওয়া। তো সেভ করার জন্য তুমি যেটা করতে পারো, এই যে উপরে একটা সেভ করার শর্টকাট আছে, এই জায়গায় ক্লিক করতে পারো, অথবা কিবোর্ড থেকে Ctrl+S একসাথে
ক্লিক করতে পারো, ঠিক আছে। সুদীপ বলতেছো তুমি ম্যাক চালাও, ম্যাক চালালে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে তুমি বাসায় যদি তোমার কোনো অ্যান্ড্রয়েড ফোন থাকে সেখান থেকেও তুমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আই গেস ইনস্টল করে নিতে পারবা, ঠিক আছে। মাইক্রোসফট ওয়ার্ড আশা করি ইনস্টল করে নিতে পারবা, থার্ড পার্টি অ্যাপ হিসেবে আশা করি ইনস্টল করা যাবে। আমার নিজের আসলে ম্যাক চালানোর এক্সপিরিয়েন্স নাই, তবে ম্যাকে করা যায়, ম্যাকে করা যায়, ঠিক আছে। তোমাকে আলাদাভাবে সেটা হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, আলিফ বলছে অ্যাক্টিভেশন প্রোডাক্ট কি চাই। এগুলো আসলে তোমাকে মানে নেট থেকে এমন ভাবে ডাউনলোড করতে হবে যেন তুমি কারেক্ট ক্র্যাক ফাইলটা ডাউনলোড করতে পারো, ঠিক আছে, এবং সেটা যেন চালাতে পারো। আচ্ছা, সুদীপ্ত বলছে মাইক্রোসফট ওয়ার্ড কিনতে হয়। এক্স্যাক্টলি, মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম ভার্সন যেটা, বা তুমি যদি সব ফিচার অ্যাভেলেবল করতে চাও তাহলে সেটা কিনতে হবে। ক্র্যাক ভার্সন আই গেস পাওয়া যায় নেটে, এটা একটু সার্চ করে দেখো। ফাহমিদা বলছে লোকেশন চেঞ্জ বলতে অর্থাৎ এখন তোমার যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে তুমি অন্য ফোল্ডারে নিতে চাও, এটাই লোকেশন চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে প্রথমেই সেভ করবো। তো সেভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে কন্ট্রোল এস, কিবোর্ডের দুইটা বাটন একসাথে চাপবা, তাহলে হচ্ছে এরকম একটা তোমার সামনে চেহারা আসবে। এখান থেকে তুমি কোন ফোল্ডারে সেভ করতে চাও সেই ফোল্ডারটা সিলেক্ট করে নিবা, ঠিক আছে। যে ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে দেখো আমরা হচ্ছে আমাদের লোকেশনটা সিলেক্ট করবো। ধরো আমি ডেস্কটপের ভেতরে গিয়ে আইসিটি ক্লাসে গেলাম, আইসিটি ক্লাসে এই যে দেখো আগে থেকেই হচ্ছে আমাদের একটা তোমার হচ্ছে ক্রিয়েট করা ছিল ফাইল ওয়ার্ড প্র্যাকটিস। সো আমি এই নতুন ফাইল যেটা ক্রিয়েট করবো সেটারও নাম ধরো দিচ্ছি ওয়ার্ড প্র্যাকটিস, ঠিক আছে। সো সেভ দিলাম। আচ্ছা, ওয়ার্ড প্র্যাকটিস এটার নাম ডিফারেন্ট দিই, ওয়ান দিই, ওয়ার্ড প্র্যাকটিস ওয়ান বা ওয়ার্ড প্র্যাকটিস নিউ, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে আমাদের নতুন ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আমরা এই যে ওয়ার্ড প্র্যাকটিস নিউ এটা হচ্ছে ফাইলের নাম দিয়ে সেভ করে দিলাম, তাহলে দেখো যে আমাদের ফাইল সেভ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লেখালেখি করতে হবে। তো আমরা ধরো যে আজকে যেই যেই সফটওয়্যার গুলো শিখবো সেই সফটওয়্যার গুলো এখানে লিস্ট করতে চাই। সো সফটওয়্যার, আমি লেখালেখি শুরু করে দিছি, ঠিক আছে। সফটওয়্যার উই উইল লার্ন টুডে, ঠিক আছে। আচ্ছা ধরো এখানে একটা কাজ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমি যদি বানানে ভুল করি ও অটোমেটিক কারেকশন করে দিচ্ছে। তুমি খেয়াল করো এই যে লার্ন বলে তো কিছু নাই, কিন্তু ও আসলে আমাকে এই যে অটোমেটিক এটা ঠিক করে দিবে বা সাজেশন দিবে, ঠিক আছে। ঠিক আছে, এই দেখো আমি যদি বানানে ভুল করি, বানানে স্পেলিং এ যদি মিস্টেক করি, তাহলে ও আমাকে এই যে এটা দেখায়, দেখো আমাকে এই যে রেড একটা আন্ডারলাইন করে দেখাচ্ছে যে এখানে আমার বানান ভুল হয়েছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় স্পেল চেকার, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড সেটা হচ্ছে স্পেল চেক করতে পারে, অর্থাৎ বানান ভুল ঠিক করতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি এটা বানান ভুলটা ঠিক করে নেই। ওকে, সফটওয়্যার উই উইল লার্ন টুডে। এটা হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটু জুম করে নিচ্ছি, তোমাদের হয়তো দেখতে ঝামেলা হতে পারে। আচ্ছা, তো এইটাকে এই যে লেখাটা লিখলাম দেখো, এই লেখাটাকে এখন আমরা মডিফাই করতে পারি বা স্টাইলিং করতে পারি। কিভাবে? যে আমরা এই লেখাটার উপর বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। কিরকম? এই যে রিবন দেখতে পারতেছে, যে উপরে রিবন, এই রিবনের মধ্যে তুমি যদি হোম ট্যাবে যাও, হোম ট্যাব, এই হোম ট্যাবে গিয়ে তুমি দেখো এখানে এই তোমার লেখাকে চেঞ্জ করার জন্য অনেকগুলা ফাংশনালিটি পাবা। যেরকম এখান থেকে তুমি তোমার লেখার ফন্ট ঠিক করতে পারবা, মানে তোমার লেখার ফন্টটা তুমি কিরকম দেখতে চাও সেটা ঠিক করে দিতে পারবা। তো ধরো আমি লেখার ফন্টটা দিলাম এরিয়াল ব্ল্যাক, এই দেখো এরিয়াল ব্ল্যাক ফন্টে আমার লেখাটা আসতেছে। এরপর ধরো আমি এই লেখাটার সাইজ বাড়াতে চাই, তাহলে যে সাইজটা তুমি এখান থেকে বাড়াতে পারবা। তো ধরো সাইজটা বাড়াই দিলাম। এরপরে ধরো আমি লেখাটাকে আন্ডারলাইন করতে চাই, তাহলে তুমি যে এইখান থেকে আন্ডারলাইন করতে পারবা, এই দেখো আন্ডারলাইন করে ফেলছি। এরপর তুমি চাইলে বোল্ড করতে পারবা, তারপরে তুমি চাইলে ইটালিক করতে পারবা, ঠিক আছে। সো এইভাবে তুমি তোমার লেখাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারো। তুমি চাইলে কালারিং করতে পারো তোমার লেখাকে, ঠিক আছে, তুমি চাইলে কালারিং করতে পারো, বিভিন্ন কালার দিতে পারো। সো এইভাবে তুমি তোমার লেখা বিভিন্নভাবে মডিফাই করতে পারো। সেটা কোথায় করা যায়? যে হোমের আন্ডারে ফন্টে, ফন্ট সেকশনে করা যায়, ফন্টে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা ধরো নিচে এখানে পয়েন্ট আকারে আমাদের সফটওয়্যার গুলোর নাম দিব। আচ্ছা আমি যে নতুন লেখাটা
আমি আন্ডারলাইন করে দেখাতে চাচ্ছি না, তো আমি আন্ডারলাইন অপশনটা ইনঅ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ করে দিলাম। আর ধরো নতুন লেখাগুলো আমি এই যে অন্য একটা ফন্টে দেখাবো, সেই ফন্টটা কি, সেই ফন্টটা ধরো আমার বাংলা, ঠিক আছে, এবং সাইজটা আর একটু কমাই দিব 12। আচ্ছা ঠিক আছে। তো ধরো আমরা হচ্ছে আমাদের এখানে আজকে যে সফটওয়্যার গুলো শিখবো সেগুলো লিস্ট করতে চাই। তো লিস্টের মধ্যে প্রথমেই থাকবে এমএস ওয়ার্ড। আর এর আচ্ছা তোমরা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছ না? 2-3 জন বলতেছো মিউটেড। সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার, হ্যাঁ সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ডে কোনো প্রবলেম নাই। তোমাদের এন্ড থেকে কিন্তু অনেক সময় ঝামেলা হয়, বুঝছো, যে তোমরা যে কমপ্লেন গুলো করো যে ভাই স্ক্রিন ক্লিয়ার না, তারপরে হচ্ছে তোমার সাউন্ডে প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু এখান থেকে প্রবলেম না, এটা তোমাদের ডিভাইস থেকে বা তোমাদের নেট কানেকশন থেকে প্রবলেম হচ্ছে। আচ্ছা, তোমাদের প্রথম সফটওয়্যার যেটা শিখবো সেটার নাম আমরা এখানে পয়েন্ট আকারে লিখছি 1 নম্বর পয়েন্টে। দ্বিতীয় সফটওয়্যার যেটা শিখবো সেটার নাম হচ্ছে মাইক্রোসফট, পয়েন্ট আকারে যে লিখলাম। এই কাজটা আমি ম্যানুয়ালি না করে, মানে এইভাবে 1 2 3 নিজে নিজে না দিয়ে আমি চাইলে এটা এখানে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফিচার দিয়ে করতে পারতাম। সেটা কিরকম দেখো, আমি একটু দেখাই তোমাদেরকে, যে এই একই কাজ আমরা যদি হচ্ছে এই 1 2 3 করে যে আমরা দুইটা সফটওয়্যার লিখলাম, এই একই কাজ যদি আমরা তোমার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ফিচার দিয়ে করতে চাইতাম, তাহলে কিভাবে করতে পারতাম? এই যে দেখো, শুরুতে যেটা ইউজ করছি সেটাকে আমরা বলতেছি বুলেটিং। তো বুলেটিং করার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই লিস্ট যেটা আছে সেই লিস্টের প্রত্যেকটা প্যারা বা প্রত্যেকটা লাইন এই বুলেট পয়েন্টের পাশে শো করে, ঠিক আছে। এই যে দেখো এমএস ওয়ার্ড, এটা হচ্ছে প্রথম বুলেট পয়েন্টের পাশে শো করছে, এরপর এন্টার দিব, দেখবো অটোমেটিক আমাদের সেকেন্ড বুলেটটা শো করবে। এই যে সেকেন্ড বুলেটটা শো করতেছে, সেকেন্ড বুলেটে ধরে দিলাম মাইক্রোসফট এক্সেল। ওকে, তাহলে এই যে আমরা বুলেটিং করে ফেলছি। এখন তুমি যদি চাও যে না বুলেটিং না, আমি করব নাম্বারিং, আমি লিস্ট যেটা শো করব সেই লিস্টটা আমি নাম্বারিং করে শো করব, তাহলে যে নাম্বারিং করার জন্য তোমাকে যেটা করতে হবে, এই যে নাম্বারিং একটা অপশন আছে যে হোমের আন্ডারে, তুমি যে এখানে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে তুমি যে নাম্বারিং বুলেটিং এগুলো করতে পারবা, ঠিক আছে। তো আমি যদি নাম্বারিং করি তাহলে দেখো এই যে নাম্বারিং ফরম্যাট এটা চলে আসছে, ঠিক আছে। তাহলে তুমি চাইলে নাম্বারিংও করতে পারো, বুলেটিংও করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন ডকুমেন্টে লেখালেখি করব, আমাদের লেখার এই প্যারাগুলোকে আমরা কি করতে পারি, বুলেটিং করতে পারি বা লিস্টিং করতে পারি। এটা আমাদের অনেক সময় করার প্রয়োজন হয় যখন আমরা লিস্ট করি, কোনো কিছু লিস্ট করি সিরিয়ালি, ঠিক আছে। তো আমি যদি কোনো কিছু সিরিয়ালি লিস্ট করে লেখার চেষ্টা করি, তখন আমি হয় বুলেটিং করতে পারি অথবা আমি নাম্বারিং করতে পারি, ঠিক আছে, যে কোনো একটা। সেটা কোথায় পাওয়া যায়, এই বুলেটিং বা লিস্টিং নাম্বারিং কোথায় পাওয়া যায়? এই যে হোম ট্যাবে, তুমি যে উপর থেকে হোম ট্যাবে যাবা, এই যে হোম ট্যাবে গিয়ে তুমি প্যারাগ্রাফ গ্রুপের আন্ডারে পাবা এই জিনিসগুলা। এই যে একটা হচ্ছে বুলেটিং, একটা হচ্ছে নাম্বারিং, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসপত্রগুলো আমরা দেখলাম। আমরা নেক্সট যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে তোমার আমাদের নেক্সট যেই টপিকটা থাকবে সেটা হচ্ছে আমাদের একটা টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়, ঠিক আছে। তো আমরা এখন টেবিল ইনসার্ট করা দেখব। সো ধরো আমরা এখন যেটা করব, আমাদের স্টুডেন্টসদের টেবিল মার্কস গুলোকে আমরা এখানে শো করার চেষ্টা করব, ঠিক আছে। আমাদের যতজন স্টুডেন্ট আছে তাদের মার্কস গুলোকে এখানে টেবিল ফরম্যাটে শো করব। তাহলে আমি যে আইসিটি মার্কস নামে একটা ধরো হেডিং দিচ্ছি, এই হেডিংটা আমি বোল্ড করে দিব, এই যে দেখো বোল্ড করে দিচ্ছি। এরপর এটাকে আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে, আন্ডারলাইনের ওয়েটটা একটু বাড়াই দিই। ওকে, ঠিক আছে। তো আইসিটি মার্কস আমি এখানে শো করব, ঠিক আছে। ওকে, বোল্ড অপশনটা ডিসিলেক্ট করে দিলাম বা ইনঅ্যাক্টিভ করে দিলাম, আন্ডারলাইনটাও ইনঅ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের নেক্সট কাজ হবে আমাদের একটা টেবিল ইনসার্ট করা, ঠিক আছে। তো আমি যে ইনসার্ট অপশনে গেলে দেখবো এখানে যে টেবিল ইনসার্ট করার একটা আমি অপশন পাবো, ঠিক আছে। ইনসার্ট ট্যাবের আন্ডারে আমি টেবিল অ্যাড করার একটা অপশন পাবো, ঠিক আছে। তো এই যে টেবিল অ্যাড করার অপশনে যদি যাই, দেখো এখানে আমাকে বলতেছে যে আমি যেই টেবিলটা তৈরি করতে চাই সেই টেবিলে কতগুলো রো থাকবে, কতগুলো কলাম থাকবে। তাহলে এখান থেকে আমি রো কলাম সংখ্যা সিলেক্ট করে দিতে পারি। তো ধরো আমি আপাতত এই যে 3x3 অর্থাৎ 3 রো এবং 3 কলাম বিশিষ্ট একটা এই যে টেবিল বানায় ফেললাম, ঠিক আছে। এই যে এই হচ্ছে আমার সেই টেবিল। তো এই টেবিলের আমার ধরো প্রথম কলামে থাকবে স্টুডেন্টদের নাম, দ্বিতীয় কলামে থাকবে স্টুডেন্টদের আইডি, তৃতীয় কলামে থাকবে স্টুডেন্টদের আইসিটি মার্কস, ঠিক আছে, আইসিটি মার্কস। এবং এটা হচ্ছে 25-এর মধ্যে, ধরো এটা 25-এর মধ্যে, তাহলে আউট অফ 25। ওকে,
তাহলে এই যে টেবিলটা বানিয়ে ফেলছি, এখন আমি নামগুলো ইনপুট করব, ঠিক আছে। তো নাম, এই যে ধরো ফাহমিদার নাম দেখলাম এখানে, ফাহমিদা, ধরো ওর আইডি হচ্ছে 1, আইসিটি মার্কস হচ্ছে 24, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের নেক্সট যে আছে তার নাম কি দেখতে পাইতেছি, ধরো যে প্রণয় আছে, ঠিক আছে, প্রণয়, ওকে, প্রণয় আছে। তো প্রণয়ের আইডি হচ্ছে 2 এবং আইসিডি মার্কস হচ্ছে 24, ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা সুন্দর টেবিল তৈরি করে ফেলছি। এভাবে তোমরা চাইলে বিভিন্ন স্ট্রাকচারের টেবিল তৈরি করতে পারো, ঠিক আছে। সো টেবিল অ্যাড করলে যেটা হয় যে আমাদের ইনফরমেশনগুলো অনেক গুছানো থাকে, অনেক সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তুমি যদি এগুলো টেবিল অ্যাড না করে পাশাপাশি লিখে যেতে, দেখতে তো ভালো লাগতো না। তুমি টেবিল অ্যাড করায় এটা আরো সুন্দর লাগবে, গুছানো লাগবে, ঠিক আছে। তাহলে আচ্ছা, অনেকে মন খারাপ করছে তোমাদের নাম লিখি নাই, ধরে নাও যে তোমাদের সবার নাম নিচে আছে, ঠিক আছে, ধরে নাও। সবার নাম লিখতে গেলে তো ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কিন্তু টেবিল অ্যাড করতে পারি, ঠিক আছে। তাহলে টেবিল অ্যাড করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, ঠিক আছে। আচ্ছা, ওকে, ফাইন। এরপর আমরা নেক্সটে আরো কি কি জিনিস ইনসার্ট করতে পারি, এই যে দেখো আমরা বিভিন্ন ইলাস্ট্রেশন অ্যাড করতে পারি। ইলাস্ট্রেশন বলতে তোমার যেগুলো চোখে দেখা যায়, যেগুলো তুমি হচ্ছে ভিজুয়ালাইজ করতে পারো, অর্থাৎ পিকচার, তারপরে চার্ট, এই জিনিসগুলোকে আমরা বলি ইলাস্ট্রেশন, বা শেপ, এগুলোকে আমরা বলি ইলাস্ট্রেশন। যেমন তোমার যদি প্রয়োজন হয় যে তুমি একটা শেপ পিকচার অ্যাড করবা, তুমি তাহলে যে পিকচারে গিয়ে এই পিকচারটা কোথা থেকে সিলেক্ট করবা সেটা দিয়ে দিতে পারো। যেমন আমরা ধরো যে এখানে, আচ্ছা, অনলাইন পিকচার দিই, অনলাইন পিকচার দিলাম, তাহলে অনলাইন থেকে একটা পিকচার নিয়ে ধরো আমি এখানে অ্যাড করে দিব। কি পিকচার দিব, এই যে এই পিকচারটা দিলাম, ঠিক আছে। তাহলে এই পিকচারটা ধরো আমরা অ্যাড করে দিব। আচ্ছা, পিকচারটা ডাউনলোড হইতেছে, এই যে দেখো পিকচারটা চলে আসছে। তো আমরা পিকচারটাকে একটু সাইজটা ঠিক করে দিই, ওকে। তাহলে এটা হচ্ছে কি বলে একটা ইমেজ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো এখানে সুন্দর মতো একটা পিকচার আমরা অ্যাড করে ফেলছি, ঠিক আছে। এটাকে আরেকটু ছোট করি, ওকে। তাহলে এই যে একটা পিকচার অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমাদের কাজের প্রয়োজনে বা ডকুমেন্টের ডিমান্ড ডিমান্ড অনুযায়ী আমরা কিন্তু পিকচার অ্যাড করতে পারবো। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম কিভাবে আমাদের প্যারাগ্রাফ লেখার সময় বুলেটিং করা যায়, নাম্বারিং করা যায়, অর্থাৎ লিস্ট কিভাবে তৈরি করা যায়। তারপরে আমরা দেখলাম টেবিল কিভাবে বানানো যায়। তারপরে আমরা দেখলাম পিকচার কিভাবে অ্যাড করা যায়, ঠিক আছে। পিকচার কিভাবে অ্যাড করা যায়, যে ইনসার্ট থেকে আমরা যে পিকচার্স এর আন্ডারে আমরা এখান থেকে আমাদের পিকচারটা কোথা থেকে আসবে সেই অপশনটা এখানে সিলেক্ট করে দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর তুমি চাইলে চার্ট সিলেক্ট করতে পারো। চার্ট অর্থাৎ তোমার যদি কোনো পরিসংখ্যান দেখানো লাগে, অর্থাৎ তোমাদের ক্লাসে যারা যারা আইসিটি পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে কতজন 90% মার্ক পেয়েছে, কতজন 80% মার্ক পেয়েছে, এই জিনিসগুলো আমরা চাইলে যে এরকম বারের মাধ্যমে বা চার্টের মাধ্যমে, যে পাই চার্ট, এরকম চার্টের মাধ্যমে শো করতে পারি, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো চাইলে আমরা কিন্তু এই যে ইলাস্ট্রেশন থেকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। ইলাস্ট্রেশন থেকে আমরা এই জিনিসগুলো চাইলে অ্যাড করতে পারি, ঠিক আছে। আমি যদি একটু অ্যাড করে দেখাই তোমাদেরকে, এই দেখো আমাদের একটা চার্ট কিন্তু এখানে সুন্দর মতো অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। দেখছো এই যে একটা চার্ট অ্যাড হয়ে গেছে। তো আমি চার্টটাকে নিচে নিয়ে যাচ্ছি, ওকে, এইখানে নিয়ে এসে রাখতেছি, ঠিক আছে। এই যে এইটা ধর একটা চার্ট। সেইভাবে আমরা চাইলে চার্ট অ্যাড করতে পারি বা বার অ্যাড করতে পারি, অর্থাৎ আমাদের যদি কোনো পরিসংখ্যান দেখাইতে হয় তখন আমরা এরকম চার্ট আকারে বা বার ফরম্যাটে আমরা চাইলে দেখাইতে পারি। এটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, বুঝছো। এইভাবে যদি তুমি দেখাও, এইভাবে যদি তুমি দেখাও, তোমার ইনফরমেশন গুলো অনেক সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি চাইলে চার্ট অ্যাড করতে পারবা, চার্ট, চার্ট, ওকে। আমি এটাকে আন্ডারলাইন করে দিলাম, ওকে। তাহলে আমরা ইনসার্ট অপশনে কি কি দেখলাম, কিভাবে টেবিল ইনসার্ট করা যায়, তারপরে কিভাবে পিকচার ইনসার্ট করা যায়, ঠিক আছে। তাহলে এই জিনিস দুটো আমরা দেখে ফেলছি। এরপরে নেক্সট আমরা যেটা দেখবো যে কিভাবে আমাদের পেজের হেডার ফুটার কিভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার, অর্থাৎ তোমরা যখন তোমাদের বই খুলো, ঠিক আছে, তোমরা যখন হচ্ছে ফুটার, অর্থাৎ তোমরা যখন তোমাদের বই খুলো, ঠিক আছে, তোমরা যখন তোমাদের বই খুলো তখন বইয়ের উপরে একটা অংশ দেখতে পাও যেখানে তোমাদের চ্যাপ্টারের নাম থাকে, পাশে পেজ নাম্বার থাকে, ঠিক আছে, ওইটাকে বলা হয় হেডার। নিচেও এরকম একই একটা অংশ থাকে, ওইটাকে বলা হয় ফুটার, ঠিক আছে। তো আমাদের এই ডকুমেন্ট বানানোর সময় অনেক সময় হচ্ছে আমাদের হেডার ফুটার অ্যাড করতে হয়, অর্থাৎ একদম পেজের উপরের অংশ আর নিচের অংশে কিছু
জিনিসপত্র আমাদের অ্যাড করতে হয়। তো আমরা ওইটাই করতে যাচ্ছি। ধরো আমরা একটা হেডার অ্যাড করব, সো হেডার অনেক ফরম্যাটে তুমি অ্যাড করতে পারো। আমি একদম সিম্পল একটা হেডার নিলাম। এই যে দেখো হেডারটা কোথায় থাকে, হেডারটা একদম উপরে, দেখছো এই যে আমাদের পেজের একদম উপরে থাকে হচ্ছে হেডার। তো আমরা এখানে ধরো যে একটা টাইটেল দিয়ে দিব, টাইটেলটা হচ্ছে যে আইসিটি ক্লাস, এটা হচ্ছে আমাদের হেডার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হেডার। একইভাবে আমরা চাইলে একটা ফুটার দিয়ে দিতে পারি, ঠিক আছে, একটা ফুটার দিয়ে দিতে পারি। তো ফুটার দেওয়ার জন্য তুমি ইনসার্ট থেকে যে ফুটারে যাবা, তো তুমি যে ফুটার সিলেক্ট করলে তুমি এখানে ফুটার অ্যাড করতে পারবা। তো ফুটারে ধরো দিয়ে দিলাম উদ্ভাস, উদ্ভাস ক্লাস 10, তাহলে এটা হচ্ছে আমাদের ফুটার। তাহলে এই যে আমরা সুন্দর মতো হেডার ফুটার বানিয়ে ফেলছি। তো এখন আমরা যদি পুরোটা একটু চেক করি যে দেখতে কেমন লাগে, তাহলে দেখো এই যে আমাদের উপরে আছে আমাদের এই যে হেডার, তুমি এখান থেকে অ্যাড করবা, তারপরে হচ্ছে তুমি ফুটার এখান থেকে অ্যাড করবা, ঠিক আছে, এবং তুমি চাইলে পেজ নাম্বারও অ্যাড করতে পারো। তুমি চাইলে পেজ নাম্বার অ্যাড করতে পারো, যেমন এই যে আমি যদি এখানে ধরো যে আমাদের পেজ নাম্বার গুলো যদি চাই যে পেজের একদম উপরে শো করবে, তাহলে যে টপ অফ পেজ এই অপশনটা দিব, তাহলে যেটা হবে প্রত্যেকটা পেজের একদম উপরে পেজ নাম্বারটা আসবে, ঠিক আছে। এই যে যেমন এখানে তুমি দেখতে পাবে এখন পেজ নাম্বারটা আসছে, ঠিক আছে। আমি যদি একটু উপরে নিয়ে যাই, এই দেখো আমাদের আগের লেখা গায়েব হয়ে গেছে। আচ্ছা, আগের লেখাটা নিয়ে আসতেছি, আইসিটি ক্লাস, ঠিক আছে। তাহলে দেখো এই যে প্রত্যেকটা পেজের পাশে তার পেজ নাম্বার, তারপরে মাঝখানে যে হেডার, এটা হচ্ছে হেডার, এরপরে ভিতরে আছে কন্টেন্ট, এবং ফাইনালি নিচে আছে আমাদের ফুটার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কি বলতো একটা কমপ্লিট পেজ। এইভাবে আমরা বিভিন্ন ভাবে তোমার হচ্ছে কি করতে পারি, আমাদের ডিজাইন গুলো সম্পন্ন করতে পারি, ঠিক আছে। ডিজাইনের কাজগুলো এইভাবে করা যায়। এর পাশাপাশি তুমি চাইলে ইকুয়েশন অ্যাড করতে পারো, অর্থাৎ তোমাদের বইয়ে যখন দেখবা যে ফর্মুলা লেখা থাকে ওগুলো কিন্তু ইকুয়েশন হিসাবে লেখা থাকে, ঠিক আছে। যেমন একটা যদি অ্যাড করে দেখাই, ধরো এই যে a ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এই ইকুয়েশনটা যদি আমরা অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব, তাহলে যে আমাদের উপরে দেখবা যে a ইকুয়াল টু পাই স্কোয়ার এটা চলে আসছে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেই ফর্মুলাটা, ঠিক আছে, এটা চলে আসছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ইকুয়েশন লিখতে পারি, ঠিক আছে, ইকুয়েশন লিখতে পারি। আবার তুমি চাইলে যে বিভিন্ন সিম্বল অ্যাড করতে পারো, সিম্বল থেকে যে সিম্বল আমাদের অনেক সময় কিন্তু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র বা বিভিন্ন সিম্বল অ্যাড করার প্রয়োজন হয়, ঠিক আছে। এই যে এখান থেকে তুমি হচ্ছে সিম্বল গুলো অ্যাড করতে পারবা, তোমার ডকুমেন্ট লেখার সময় বিভিন্ন সিম্বল তুমি চাইলে এখান থেকে অ্যাড করতে পারবা, ঠিক আছে। তাহলে এইগুলো কোথা থেকে করা যায়, এগুলো হচ্ছে যে ইনসার্ট ট্যাব থেকে করা যায়, ঠিক আছে, ইনসার্ট ট্যাবের আন্ডারে এগুলো করা যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা কালার করতে বলতে চাচ্ছি, এটা কালার করে দিই, এটা কালার করে দিই, এটাকে ধরো রেড কালার করে দিই। ওকে, এবং এটাকে আরেকটু বড় করে দিই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা তোমার হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট ফাইল, ঠিক আছে। সো তোমরা এইভাবে আরো জিনিসপত্র চাইলে নিজেরা অ্যাড করে নিতে পারবা, ঠিক আছে। এইভাবে নিজেরা আরো জিনিসপত্র তোমরা হচ্ছে এখানে অ্যাড করে নিতে পারবা। তো আমাদের এই জিনিসটা হচ্ছে একটা স্যাম্পল ডকুমেন্ট ফাইল। এর পাশাপাশি আর কি জিনিস আমরা অ্যাড করতে পারি একটু দেখি। আমাদের এই যে লেআউট নামে একটা সেকশন আছে, এটা একটু খেয়াল করো, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই লেআউটের মধ্যে গিয়ে আমরা হচ্ছে আমাদের এই যে পেজ আছে এই পেজের মার্জিন সেট করে দিতে পারি, মার্জিন। তারপরে আমরা পেজের সাইজ সেট করে দিতে পারি, ঠিক আছে। তো মার্জিন সেট করাটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়, যে ধরো তুমি একটা অ্যাপ্লিকেশন বানাবা, তো অ্যাপ্লিকেশনের জন্য তুমি একটা মার্জিন সেট করে দিতে পারো। সো মার্জিন সেট করলে যেটা হবে যে তোমার লেখাগুলো আমাদের এই বর্ডার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে তারপরে শো করবে, ঠিক আছে, লেখাগুলো। তোমার এই যে এখানে যেমন দেখতে পারতেছো যে আমি যদি একটা মার্জিন দেই, লেটস সে যে নর্মাল একটা মার্জিন দিলাম, তাহলে যেটা হবে যে আমার টপ টপ পয়েন্ট থেকে হচ্ছে 1 ইঞ্চ নিচে, তারপরে লেফট থেকে 1 ইঞ্চ দূরে হচ্ছে আমার লেখাগুলো শো করবে। সেইভাবে আমরা মার্জিন দিতে পারি। তাহলে আমাদের ডকুমেন্টে এরকম অনেক কাজ করা যায়। সো মোটামুটি আমরা হচ্ছে বেসিক কিছু জিনিসপত্র দেখলাম যেগুলো আমাদের বইয়ের মধ্যে ছিল। এরপর তোমরা নিজেরা আরো বেশি পরবর্তীতে এক্সপ্লোর করতে পারবা, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি, তোমরা নিজেরাই দেখে দেখে এগুলো এক্সপ্লোর করতে পারবা, ঠিক আছে। তো আমাদের বইয়ে যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা এখানে কভার করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমরা স্লাইডে ব্যাক করি। তো দেখো আমাদের স্লাইডে হচ্ছে, আচ্ছা বাহির, চলো এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। এই সব জিনিসগুলো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে। তাহলে আমি শুরু থেকে তোমাদেরকে দেখাবো। সো আমি মাইক্রোসফট এক্সেল ওপেন করে নিচ্ছি, দেখো এক্সেলটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এরপর একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমি তৈরি করে নিচ্ছি, এটাকে সেভ করে নিচ্ছি।
এটাকে আমরা সেভ করে নিচ্ছি। সো এটাকে ধরো এই যে আমাদের একটা নাম দিতে হবে, এক্সেল প্র্যাকটিস নিউ, এই নামটা দিব। তো এই নাম দিয়ে সেভ করে দিলাম। আচ্ছা, সো আমাদের এই যে একটা ওয়ার্কবুক তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটার মধ্যে হচ্ছে আমরা কি করব, আমাদের ডাটাগুলো ইনপুট দিব, ঠিক আছে। তো দেখো আমাদের প্রথমেই একটা কলামের নাম দিতে হবে। সো ধরো আমরা একটু আগে স্লাইডে যেই টেবিলটা দেখে আসছি ওইটাই ধরো আমরা বানাবো এখানে, ঠিক আছে, খুবই সহজ। তো আমাদের প্রথম কলামের নাম হবে, এটা হবে প্রোডাক্ট নেম। সেকেন্ড কলামের নাম হবে হচ্ছে, আচ্ছা এটাকে আরেকটু বড় করে দিই যেন দেখা যায়। ওকে, এরপর সেকেন্ড কলামের নাম হবে তোমার প্রাইস। প্রাইস, হ্যাঁ প্রাইস ইন টাকা, ইন টাকা পার কেজি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কলামের নাম। এটারও একটু আমরা উইথ বাড়াই দিচ্ছি। এরপর সেকেন্ড কলামের নাম দিব হচ্ছে আমরা কি দিব, এটা দিব ধরো কোয়ান্টিটি, মানে কেউ একজন কতটুকু কিনছে, কোয়ান্টিটি ইন কেজি, ঠিক আছে। ওকে, এটারও আমরা একটু উইথ বাড়াই দিচ্ছি। আচ্ছা, অ্যান্ড ফাইনালি লাস্ট কলামে থাকবে আমাদের টোটাল কস্ট, ঠিক আছে। টোটাল মানে মোট খরচ কত সেটা আসবে, বা আমরা সরি টোটাল না, এটাকে বলতে পারি কস্ট, জাস্ট কস্ট, অর্থাৎ এই যে কেউ একজন যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাক্ট কিনছে তার কস্ট কতটুকু আসছে, ঠিক আছে ওইটা। আচ্ছা তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম প্রোডাক্টের নাম ধরো দিলাম আটা, আটা। এরপর এর প্রাইস দিলাম ধরো পার কেজিতে 50 এবং কোয়ান্টিটি ধরো দিলাম 12, ঠিক আছে 12। তার মানে কেউ একজন 50 টাকা করে 12 কেজি আটা কিনছে। এখন আমি এই যে মোট খরচ কত হয়েছে সেটা বের করতে চাই। এখন তুমি যেটা বলতে পারো যে ভাই আপনি এটা 600 ডিরেক্ট লিখে দেন, তাহলেই তো হয়। এখন এটা 600 একটা এখানে প্রোডাক্ট ছিল দেখে আমি ইজিলি এখানে লিখে ফেলতে পারবো 600, কিন্তু ধরো এখানে যদি একটা প্রোডাক্ট না থেকে 1 লক্ষ প্রোডাক্ট থাকতো এবং তাদের সবার জন্য যদি এরকম ভাবে আমার কস্ট বের করতে হতো তাহলে কিন্তু আমার মাথার ঘাম ছুটে যেত, ঠিক আছে। তো এই কাজটা আমি নিজে না করে মাইক্রোসফট এক্সেল কে দিয়ে করাতে চাই। কিভাবে করাবো, আমি এখানে ফর্মুলা লিখবো, ঠিক আছে, ফর্মুলা লিখবো। এই যে এই ঘরে ফর্মুলা লিখবো, কিভাবে লিখবো দেখো, এই যে এই ঘরে আমি ডাবল ক্লিক করলাম, আমার কার্সরটা চলে গেল। এরপর আমি ইকুয়াল দিয়ে আমি এখানে ফর্মুলা লিখবো। কিভাবে লিখবো, আমি কোন ঘরের ভ্যালুগুলোকে যোগ করতে চাই সেই ঘরের অ্যাড্রেস গুলো দিয়ে দিব, সরি কোন ঘরের ভ্যালুগুলোকে গুণ করতে চাই সেই ঘরের ভ্যালুগুলোর অ্যাড্রেস দিয়ে দিব, ঠিক আছে। যেমন আমি এখানে প্রাইস আর কোয়ান্টিটিকে গুণ করতে চাই, গুণ করে কস্ট আনতে চাই, ঠিক আছে। তাহলে প্রাইস কোথায় আছে দেখো তো, এই রো বরাবর প্রাইস কোথায় আছে, প্রাইস আছে এই যে দেখো B2 তে, এই যে এই ঘরের অ্যাড্রেসটা হচ্ছে B2। তাহলে আমি B2 ঘর থেকে একটা ভ্যালু নিয়ে আসবো। তুমি যে এইভাবে ম্যানুয়ালি B2 লিখতে পারো, এইভাবে ম্যানুয়ালি B2 লিখতে পারো, অথবা তুমি এই যে B2 ঘরের উপরে কার্সর নিয়ে চাপ দাও, এই যে অটোমেটিক অ্যাড্রেস চলে আসবে। B2 লিখলাম, এর সাথে গুণ করব কি, এর সাথে গুণ করব এই যে দেখো গুণের চিহ্নটা দেখতে এরকম, গুণ করব হচ্ছে যে C2 ঘরে যে ভ্যালুটা আছে, সো C2 ভ্যালুটা তুমি ম্যানুয়ালি টাইপ করতে পারো, অথবা এই যে এখানে ক্লিক করলেও চলে আসবে, এই যে C2 চলে আসছে। তাহলে দেখো এই যে একটা ফর্মুলা আমাদের লেখা হয়ে গেছে, এই যে ফর্মুলাটা উপরেও চলে আসছে, এই যে উপরেও তোমাকে ফর্মুলাটা দেখাচ্ছে তুমি যে ফর্মুলাটা লিখছো এই ঘরের জন্য। এখন আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এন্টার চাপ দিব। এন্টার চাপ দিলে যেটা হবে, এই B2 ঘরে যে ভ্যালুটা আছে আর C2 ঘরে যে ভ্যালুটা আছে এই দুটো গুণ হয়ে এখানে চলে আসবে। এটা আমাদের করা লাগবে না, গুণ অটোমেটিক হয়ে যাবে। দেখো এই যে এন্টার দিলাম, দেখছো 600 চলে আসছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই ক্যালকুলেশন গুলো করে ফেলতে পারি। আমি ধরো আরেকটা নতুন প্রোডাক্ট অ্যাড করি, তাহলে এরপরে অ্যাড করলাম আমরা চাল। চাল ধরো যে কেউ একজন 80 টাকা কেজি করে ধরো যে 10 কেজি কিনছে। এখন আমাদের এই যে চালের জন্য কস্ট বের করতে হবে। এখন এটা তুমি চাইলে নতুন করে ফর্মুলা লিখতে পারো, এই যে আগের মতো করে, এই যে B3 ইন্টু C3 এই ফর্মুলাটা তুমি নতুন করে চাইলে লিখতে পারো। এটা না লিখে সহজে করার যে উপায়টা আছে সেটা হচ্ছে এই যে আগে থেকে তো তুমি এই ফর্মুলাটা লিখছিলা তাই না, এই যে এই ঘরের জন্য তুমি জাস্ট এই ঘরের বাউন্ডারিটা বাড়ায় দাও, এই যে দেখছো অটোমেটিক আমার হিসাবটা হয়ে গেছে। তাহলে তুমি দুই ভাবে কিন্তু করতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে যে তুমি প্রত্যেকটা ঘরের জন্য ফর্মুলা দিতে পারো, আরেকটা হচ্ছে একটা ঘরে ফর্মুলা দিয়ে ওই ঘরের বাউন্ডারিটা তুমি বাড়ায় দাও, তাহলে প্রত্যেকটা ঘরের জন্য ফর্মুলা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আরো কিছু এরকম আমরা হচ্ছে
প্রোডাক্ট অ্যাড করি। ধরো নেক্সট প্রোডাক্টটা হচ্ছে ময়দা। ময়দার জন্য ধরো আমরা প্রাইস দিলাম, কত দিব, 40। ধরো কেউ একজন ময়দা কিনছে 5 কেজি। এখন টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট কিভাবে বের করবো? হয় তুমি ফর্মুলা লিখো, অর্থাৎ ইকুয়াল B4 ইন্টু C4, এটা লিখলে বের হয়ে যাবে। অথবা এই যে আমরা তো ফর্মুলা লিখেই ফেলছি এখানে, এইটাই জাস্ট একটু বাড়াই দিব, এই যে এরিয়াটা এই যে চলে আসছে, এটার জন্য হিসাবটা চলে আসছে 200। তাহলে দেখো যে 3টা প্রোডাক্টের জন্য আমি এখানে কি করে ফেলছি, আমি এখানে কিন্তু হিসাব করে ফেলছি, ঠিক আছে, টোটাল হিসাবটা করে ফেলছি। এখন দেখো এই যে তুমি একটা হিসাব করলা ফর্মুলা লিখে, এটা ফর্মুলা না লিখে আরেকটা উপায় করা যায়, তো সেটা হচ্ছে ফাংশন ইউজ করা। এই একই কাজ আরেকভাবে করা যায় ফাংশন ইউজ করে। কিভাবে আমি একটু দেখাচ্ছি। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটা ফাংশন লিখতে পারো। এই গুণ করার জন্য এক্সেল তোমাকে একটা ফাংশন দেয়, সেই ফাংশনটার নাম হচ্ছে প্রোডাক্ট। তো প্রোডাক্ট ফাংশন এর ভেতরে তুমি ব্র্যাকেটের ভেতর দিবা হচ্ছে কিছু সেলের অ্যাড্রেস। তুমি যেই যেই সেলের অ্যাড্রেস দিবা সেই সেলের ভ্যালুগুলো কি হবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি ধরো এই ঘরের জন্য প্রোডাক্ট ফাংশনটা এইভাবে ইউজ করলাম যে আমরা B2 আর C2 ঘরের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। এই যে দেখো কমা কমা দিয়ে দিব, এই যে কমা কমা দিয়ে দিছি। এখন আমি যদি এখানে দিয়ে দেওয়ার পরে আমি যদি এন্টার দেই, দেখো কি হবে, এক্স্যাক্টলি আগের মতো গুণ হয়ে চলে আসছে। অর্থাৎ আমি এইভাবে ইকুয়াল দিয়ে B3 ইন্টু C3, অর্থাৎ ডিরেক্ট ফর্মুলা না লিখে আমি চাইলে ফাংশন ইউজ করতে পারি। এই যে প্রোডাক্ট ফাংশন আমাকে কি করে দেয়, গুণ করে দেয়। এই যে আমি এই ফাংশনের ভেতরে ব্র্যাকেটের ভেতর যতগুলো আমি ঘরের অ্যাড্রেস দিব সবগুলো ঘরের ভ্যালু আমাকে গুণ করে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোডাক্ট ফাংশনের কাজ। এখন তোমার কাছে মনে হইতে পারে যে ফর্মুলা না লিখে এইভাবে কমা কমা দিয়ে লেখার প্রয়োজন কি, এতে তো আরো বড় হচ্ছে জিনিসটা, কষ্ট বাড়তেছে। তো এইটা এখন সুবিধা বুঝবা না, আমি একটু নতুন একটা জিনিস করে দেখাই। তো ধরো তোমাকে এই সবগুলা কস্ট যোগ করতে হবে টোটাল কস্ট বের করার জন্য, ঠিক আছে। টোটাল কস্ট বের করার জন্য তোমাকে এই যে এই ঘরের সবগুলা ভ্যালু যোগ করতে হবে, যোগ করে এখানে বসাইতে হবে, ঠিক আছে। এখন তুমি এই যোগটা হাতে হাতে না করে তুমি ফর্মুলা দিয়ে করতে পারো। কিরকম, এই যে তুমি ফর্মুলা লিখবা এরকম, ইকুয়াল এই যে এই ঘরের অ্যাড্রেস দ্যাট ইজ D4, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের নেক্সট, আচ্ছা D4 না, এটা হচ্ছে D2, তাহলে D2 আগে, D2 তারপরে তার সাথে যোগ হবে এই যে নেক্সট যে ঘরের অ্যাড্রেসটা সেটা হচ্ছে D3, তাই না, D3। এরপরে নেক্সট যে ঘরের অ্যাড্রেসটা সেটা হচ্ছে D4। তো এই যে আমরা 3টা ঘর তাদের অ্যাড্রেস দিয়ে দিছি এবং তাদের মাঝে যোগ চিহ্ন দিয়ে দিছি, অর্থাৎ আমরা চাচ্ছি এই 3টা ঘরের ভ্যালু যোগ করতে। এখন যদি ইকুয়াল দিয়ে দেই, এই দেখো আমাদের সুন্দর মতো এখানে যোগ করে চলে আসছে। আমি এটা লাল কালারে শো করি, এই যে আমাদের যোগফলটা কিন্তু সুন্দর মতো চলে আসছে। তো আমরা এই যে ইকুয়াল দিয়ে 3টা ঘরের অ্যাড্রেস দিয়ে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে যোগ করে দিছি, ঠিক আছে। এই একই কাজ তোমরা আরেকভাবে চাইলে করতে পারতা। সেটা কি, সেটা হচ্ছে তোমরা এই যে ফাহমিদা আমাকে যে কোশ্চেনটা করছো সেটাই এখন অ্যান্সার করব। সেটা হচ্ছে তোমরা এই একই কাজ সাম ফাংশন দিয়ে করতে পারতা। সাম ফাংশন, এই যে সাম নামের একটা ফাংশন আছে যেটা তোমাকে যোগ করে দেয়, অনেকগুলা ঘরের ভ্যালু তোমাকে যোগ করে দেয় সাম ফাংশন। তো তুমি যেটা করতে পারতে, এই সামের ভেতরে D2, D3, D4 এরকম এই 3টা ঘরের অ্যাড্রেস তুমি দিয়ে তারপরে এন্টার দিতে পারতা, এই যে আগের মতোই তোমার যোগফলটা চলে আসতো, ঠিক আছে। তাহলে সাম ফাংশনও আমাদের কি করে, সুন্দর মতো যোগফল হিসাব করে দেয়, ঠিক আছে। এই যে সাম ফাংশনের ভেতরে আমরা যেই ঘরের অ্যাড্রেস দিব ওই ঘরের ভ্যালুগুলো যোগ হয়ে আসবে। এখন তোমার কাছে মনে হইতে পারে এইভাবে প্রত্যেকটা ঘরের অ্যাড্রেস কমা কমা দিয়ে লেখার চেয়ে তো আগের মতো ওই যে আমাদের ইকুয়াল দিয়ে D2 প্লাস D3 প্লাস D4 লেখাই ভালো। কিন্তু এখানেই আসে নতুন একটা উপায়, সেটা হচ্ছে যে আমরা এই যে D2, D3, D4 এইভাবে না লিখে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাস্ট শুরুর ঘর এবং শেষের ঘরটা বলে দিতে পারি, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে, আমাদের সবগুলা মাঝখানের ঘরও যোগ হয়ে যাবে। কিভাবে, এটাকে বলা হয় রেঞ্জ। এই যে আমরা রেঞ্জ ইউজ করব এখানে কোলন দিয়ে। দেখো তুমি যখন এই কোলন দিচ্ছ তখনই কি হচ্ছে যে D2 থেকে D4 পর্যন্ত সবগুলো ঘর সিলেক্ট হয়ে যাচ্ছে, সেটাকে বলে আমরা রেঞ্জ। এই যে কোলনটা হচ্ছে রেঞ্জ, এর আগে দিই আমরা শুরুর ঘরের অ্যাড্রেস, পরে দিই আমরা শেষের ঘরের অ্যাড্রেস। তাহলে যেটা হয় এই D2 থেকে D4 এর মধ্যে যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। তাহলে দেখো আমরা ইকুয়াল দেই, এন্টার দেই, তুমি দেখবে এক্স্যাক্টলি আগের জিনিস চলে আসতেছে, এই দেখছো আগের মতোই 1600। তাহলে এইভাবে তুমি চাইলে এই ফাংশনের ভেতর রেঞ্জ ইউজ করে তুমি সহজেই অনেকগুলা ঘরের ভ্যালু যোগ করে ফেলতে পারো, ঠিক আছে। ওকে,
ফাইনালি আমরা দেখবো যে পার্সেন্টেজ কিভাবে ইউজ করা যায়। পার্সেন্টেজ অনেক সময় আমাদের ইউজ করতে হয়। তো ধরো আমাদের এখানে প্রফিট হিসাব করতে হবে, ঠিক আছে? প্রফিটটা কিভাবে আসে আমি একটু বলে দেই। প্রফিট হচ্ছে আমাদের 15% অফ টোটাল কস্ট, 15% অফ কস্ট, এটা হচ্ছে ধরো প্রফিটের ফর্মুলা। তো তোমাকে এই ঘরের জন্য, এই যে এই ঘরের জন্য তোমাকে হচ্ছে প্রফিট বের করতে হবে। সো প্রফিট কিভাবে বের করবা, এই যে টোটাল কস্ট যেটা তুমি বের করছো তার 15%টাই প্রফিট। তো তোমাকে এই যে 15% এইটাকে গুণ করতে হবে টোটাল কস্ট দিয়ে। টোটাল কস্ট কোথায় আছে বলো তো? এই যে আমাদের ডি কলামের 5 নম্বর রোতে আছে, তাহলে D5 এটা হচ্ছে আমাদের কস্টের, টোটাল কস্টের সেল অ্যাড্রেস বা ঘরের অ্যাড্রেসটা, টোটাল কস্টের ঘরের অ্যাড্রেসটা হচ্ছে D5, ঠিক আছে? D5, ওকে। তার সাথে আমরা গুণ করব হচ্ছে কত বলো তো? 15%। এখন এই যে 15%, এইটাকে তুমি যদি এইভাবে জাস্ট লেখো 15, তাহলে কিন্তু এটা 15ই গুণ হবে। তোমাকে 15% গুণ করার জন্য এই যে 15 এর পাশে একটা পার্সেন্টেজ সিম্বল দিতে হবে। বা তুমি যদি কোনো ঘরের ভ্যালুকে পার্সেন্টেজে নিতে চাও, তাহলে ওই ঘরের পাশে তোমাকে এরকম পার্সেন্টেজ সাইন দিতে হবে, তাহলে পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে ঘরের ভ্যালুটা। তো আমি একটু এন্টার দিচ্ছি। আচ্ছা, এটা ফর্মুলাটা, আচ্ছা ফর্মুলা ইকুয়াল দিয়ে শুরু হয় সবসময়, আমি এখানে ইকুয়াল দেই নেই, ইকুয়াল দিলাম, এন্টার দেই। এই দেখো আমাদের টোটাল প্রফিটটা চলে আসছে, দেখছো 240, এটা হচ্ছে আমাদের টোটাল প্রফিট। তাহলে এইভাবে আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি। তো পার্সেন্টেজ ইউজ করলে আমাদের কি হবে, আমাদের হচ্ছে এই ভ্যালু যেটা আছে সেটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে তারপরে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের স্লাইডে ফিরে যাই। আমাদের স্প্রেডশিটের কাজ এইটুকুই। ওকে, তো আমাদের স্প্রেডশিট